15 বছরের মুখ্যমন্ত্রিত্বের জীবনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বোধহয় গতকাল স্লিপলেস নাইট কাটাতে বাধ্য হয়েছেন। বিভিন্ন তার কারণ রয়েছে। তার কারণ, যে সূত্রর মাধ্যমে এতদিন তিনি ভোটের বৈতরণী পার করে আসছিলেন, আজকে আপনাদের সামনে বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন সেই বেনো জলকে মূল স্রোত থেকে আলাদা করে দেওয়া হয়েছে। এবং তারপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের উদ্বেগটা চাপা রাখা যাচ্ছে না। এবং আমি দায়িত্ব নিয়ে আপনাদের সামনে বলছি যে এই মুহূর্তে এই লিস্ট পাওয়ার পরেই কিন্তু আলোচনা শুরু হয়ে গিয়েছে, তৃণমূল কংগ্রেসে অ্যানালিসিস চলছে, প্রকাশ্যে কেউ মুখ খুলছে না, কিন্তু উদ্বেগ চাপা রাখা যাচ্ছে না। কেন? তার কারণ, এই যে একটা বিরাট অংশের ভোট বাদ গেছে, যেটার আমি আপনাদের সামনে মানে প্রায় প্রেডিক্ট যেটা করেছিলাম এক্স্যাক্টলি সেটাই হয়েছে। এবং সেই ভোটের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস পন্থীদের ভোট বাদ গিয়েছে। অন্যদিকে ফুটছে শুভেন্দু অধিকারী, বলছেন কমিশনের ইমিডিয়েট ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচনের দিন ঘোষণা করে দেওয়া উচিত এবং খুব তাড়াতাড়ি সেই দিকে পশ্চিমবঙ্গের মানুষকে সুষ্ঠু গণতন্ত্রের মধ্যে একটা সরকার দেওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত নির্বাচন কমিশনের। আমাদের দেখতে হবে যে জাহাজ সত্যি ডুবছে নাকি ডুবো জাহাজ আবারও সেই প্রত্যেকবারের মতো করে নতুন কোনো ফন্দি ফিকির করে উঠে ভেসে উঠবে কিনা, সেটা আজকে আমরা আলোচনা করব আপনাদের সামনে। কিন্তু আপনারা যারা আপনাদের লিস্টে নাম দেখতে পেয়েছেন আজকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের নাম কিংবা আপনাদের পরিজনদের নাম পেয়েছেন কিনা। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করেন সেই রাজনীতির মূল ভিত্তি হচ্ছে সংখ্যালঘু ভোট। সেই সংখ্যালঘু ভোটের একটা বিরাট বড় অংশ এবারে এসআইআর এর মধ্যে দিয়ে কার্যত সাফ হয়ে গিয়েছে। না, ভারতীয় সংখ্যালঘুদের নয়, যে ওপার বাংলায় থেকে চলে আসা সংখ্যালঘুরা কার্যত মানে ওপার বাংলার সংখ্যাগুরুরা মানে এই দেশে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের আমলে ফ্রিতে সমস্ত রকমের কার্ড বানিয়ে নিয়ে এই রাজ্যের সমস্ত ভাতা পাচ্ছিলেন, তাদের নাম এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জিতিয়ে আসছিলেন, তাদের একটা বিরাট অংশ যে ধস নেমে গিয়েছে আপনাদের জেলা ভিত্তিক আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন। কিন্তু তার আগে সারাংশটা আপনাদের সামনে আমাকে দেখাতেই হবে। আমি আপনাদের সামনে বলছি, তাহলে সারাংশটা আপনারা জানুন যে টোটাল এসআইআর শুরু হওয়ার আগে আমাদের ভোটার লিস্টে নাম ছিল 7,66,00,000। একটু ফিগারগুলো মনে রাখার চেষ্টা করুন। 7,66,00,000 ভোটারের নাম ছিল। যেদিন আমাদের ড্রাফট লিস্ট বেরোলো 58 লক্ষ ভোটার বাদ চলে যাওয়ার পর সেই সংখ্যাটা এসে দাঁড়ায় 7,08,00,000। আমি আপনাদের সামনে সেই স্ক্রিনশট দেখাচ্ছি। 7,08,16,630 জন ভোটার ড্রাফট লিস্টে নাম ছিল। এরপরে অ্যাডিশন হয়েছে ফর্ম 6 এবং ফর্ম 6A তে 1,82,82,36 জন। এই 6 মানে হচ্ছে নতুন ভোটার যারা উঠছেন, যারা ফার্স্ট টাইম নাম তুলছেন 6 দিয়ে, আর 6A হচ্ছে অন্য দেশের নাগরিক যারা ভোটার লিস্টে নাম তোলাতে চাইছেন, তারা 6A। এই সংখ্যাটা 1,82,036 জন। আর অ্যাডিশন হয়েছে ফর্ম 8-এ, মানে ধরুন কারুর বাড়ি ছিল আগে উত্তরপ্রদেশে, তিনি বাংলায় থাকতে শুরু করেছেন, সেটা ফর্ম 8-এ তিনি অ্যাড্রেস পরিবর্তন করে পশ্চিমবঙ্গের ভোটার হয়েছেন, কিংবা কারুর যদি বিয়ে হয়ে এখানে এসেছেন তার অ্যাড্রেস চেঞ্জ হয়ে পশ্চিমবঙ্গের ভোটার হয়েছেন। এই রকম সংখ্যা হচ্ছে 6,671 জন। আর ডিলিশন হয়েছে মানে এসআইআর প্রক্রিয়ার বাদ দিয়ে ফর্ম 7-এর মাধ্যমে ডিলিশন হয়েছে। মানে যেটা এসআইআর এর মধ্যে ধরা পড়েনি বা তার আগেই, যে ধরুন আমি জানি যে আমার কেউ রিলেটিভ মারা গেছে এবং তার নামটাকে আমি বাদ দিতে চাইছি, ফর্ম 7-এর মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। কিংবা আমি অন্য জায়গায় কারুর বিয়ে হয়েছে, সে এই জায়গা থেকে নাম বাতিল করে অন্য জায়গায় শিফট করে গেছে, তার নামটা ফর্ম 7-এ ডিলিশন করা হয়েছে। এই সংখ্যাটা 5,46,053 জন। এবং টোটাল অ্যাডজুডিকেশনে এখনো পর্যন্ত 60,06,000 নাম রয়েছে। অর্থাৎ টোটাল হচ্ছে তাহলে অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2026 6,44,52,609 জন। তাহলে
এই বিধানসভা নির্বাচনে এখনো পর্যন্ত যদি সাপ্লিমেন্টারি সিট না বেরোয় তাহলে এই 6,44,00,000 ভোটার তারা ভোট দেওয়ার অধিকার পেলেন এখনো পর্যন্ত। অর্থাৎ আপনি যদি হিসাব করেন এসআইআর শুরু হওয়ার আগে পর্যন্ত 7,66,00,000 এবং এখন সেটা নেবে 6,44,00,000, অর্থাৎ এক্স্যাক্টলি 1,20,00,000 বা 22,00,000 মতো নাম বাদ যাচ্ছে, যেটা আমি আপনাদের সামনে 3-4 দিন আগেই বলে দিয়েছিলাম যে এইটাই কার্যত ফাইনাল ফিগার হতে চলেছে। আমি বলেছিলাম নাম বাদ যাচ্ছে না 1,20,00,000, কিন্তু এবারের নির্বাচনে এইরকম একটা কাছাকাছি মানুষ ভোট দিতে পারবেন না। এবার আপনারা বলতেই পারেন যে প্রলয়বাবু তাহলে তো এই যে নাম দিতে ভোট দিতে পারবেন না, এরা তো সিপিএম এরও হতে পারে, বিজেপিরও হতে পারে, কংগ্রেসেরও হতে পারে, তাহলে আপনি কেন বলছেন যে তৃণমূল কংগ্রেস এত চিন্তায় পড়েছে? তৃণমূল কংগ্রেস এত চিন্তায় পড়েছে তার প্রধান কারণ আমি আপনাদের সামনে বলছি। এই যে 60 লক্ষ এখনো পর্যন্ত পেন্ডিং রয়ে গেছে, 60 লক্ষ অ্যাডজুডিকেশন রয়ে গেছে, সেগুলো এখনো পর্যন্ত বিচারকরা বিচার করছেন। তার মূলত সেগুলো কিন্তু দেখুন মানে তার একটা বড় অংশ বাদ যাবে, এই বলে ফেলাই ভালো, তার একটা বড় অংশ বাদ যাবে এবং সেগুলো সমস্ত প্রান্তিক মানে ওই বাংলাদেশি বর্ডার এলাকা থেকে এসেছে। মাত্র 4 থেকে 5টি জেলাতে 30 লক্ষেরও বেশি কিন্তু এই অ্যাডজুডিকেশনে আছে। আপনি ভাবুন আমাদের এই এতগুলো জেলার মধ্যে মাত্র 4 থেকে 5টি জেলা, আমি আপনাদের সামনে ব্যাখ্যা করে দেবো, সংখ্যা দিয়ে দেবো, ওরা কিন্তু এই সংখ্যার মধ্যে আছে। কি বলছেন বিরোধী দলনেতা আগে শুনিয়ে নেব, তারপরে আমি জেলা ওয়াইজ পরিসংখ্যান আপনাদের সামনে দেখাবো। কি বলছেন আগে শোনাবো বিরোধী দলনেতা। 1 কোটি থেকে এখনো সংখ্যাটা অনেকটা দূরে। অনেকে বলছে যে 65 লক্ষ জুডিশিয়ারি বিবেচনা করছে, এটা নিয়ে আগবাড়িয়ে আমি কেন বক্তব্য রাখতে যাব? আমি বলছি 26 দিন অন্তর অন্তর বাচ্চা হতে পারে না। আমি বলছি একজনের 100টা বাচ্চা থাকতে পারে না। এগুলোর নামই তো এলডি, এগুলো তো দেখবেন জাজেরা। আমি যেটুকু ইন্টারনালি খবর পাচ্ছি, জুডিশিয়ারি খুব সিরিয়াসলি ব্যাপারটা করছে। ইটস এ গুড সিমটম, এবং তারা কখনো কারোর দ্বারা প্রভাবিত হন না। তারা ডকুমেন্টসের উপরে করেন, এবং এখানে ডকুমেন্ট ডিস্ট্রয় করারও জায়গা নেই। আমি ইচ্ছা করলেই কিছু করতে পারবো না, কারণ ডিজিটাল ফুটপ্রিন্টের উপরেই বিবেচনাটা হচ্ছে। ওটা আমি আপনি চাইলে চেঞ্জ করতে পারবো না। প্রথম দফায় 58 লাখ, তারপরে অ্যাবসেন্ট ইত্যাদি মিলে প্রায় 5-6 লক্ষ, এই করে 63-64 লক্ষ তো বাদ গেছে, বাকি 65 লক্ষ বিবেচনায় গেছে। আমার কাছে অফ দ্য রেকর্ড একটা তথ্য আছে, কিন্তু সেটা আমি বলছি। শুনলেন বিরোধী দলনেতার বক্তব্য। তিনি বলছেন যে তার কাছে তথ্য রয়েছে কিন্তু তিনি এই মুহূর্তে দিতে চাইছেন না। কিন্তু দেখুন আমি আপনাদের সামনে বলছি এই 60 লক্ষ, এমনিতে 65 লক্ষ কনফার্ম বাদ গেছে এখনো পর্যন্ত, কালকে হিসাব পর্যন্ত 65 লক্ষের আশপাশে কনফার্ম বাদ গেছে, মানে যা বাদ গেছে যা আবার নতুন করে উঠেছে সব মিলিয়ে 65 লক্ষের কাছাকাছি সংখ্যাটা আসছে। এরপরে 60 লক্ষ এখনো পর্যন্ত বিচারাধীন। এই 60 লক্ষের মধ্যে আপনারা ধরতে পারেন, আমার এটা গেজ, যে মিনিমাম 60% এই ভোটার কিন্তু আর ফিরে আসবে না। তো এর ফলে তৃণমূল কংগ্রেসের কেন লোকসান আমি আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা দেখুন এই যে এখানে আমি একটা লিস্ট দেখাচ্ছি, এই লিস্টে প্রত্যেকটি জেলা অনুযায়ী এই 60 লক্ষ কোথায় কোথায় বাদ গেছে দেওয়া হয়েছে। আমি আপনাদের সামনে এবার একটা এই একটু মডিফাই করে একটু টিক দিয়ে দিচ্ছি সেই সমস্ত জেলাগুলোতে, যে জেলাগুলো বাংলাদেশের পার্শ্ববর্তী জেলা। আপনারা সেই টিকটা যদি দেখেন দেখবেন যে প্রথম 4টি বা 5টি জেলা যদি কনসিডার করেন, যেমন মুর্শিদাবাদ 11 লক্ষ এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন রয়েছে। মালদহ 8 লক্ষ এখনো পর্যন্ত 8,28,000 বিচারাধীন। উত্তর 24 পরগনা 5,91,000 বিচারাধীন। দক্ষিণ 24 পরগনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় 5,22,000 বিচারাধীন। উত্তর দিনাজপুর 4,80,381 জন বিচারাধীন। এই প্রত্যেকটি যে নাম করলাম, এই প্রত্যেকটি মূলত সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা সেখানে থাকেন, এবং বিজেপির দাবি যেহেতু এটা বাংলাদেশ পার্শ্ববর্তী, তাই সেখান থেকে প্রচুর ইনফিল্ট্রেশন হয়েছে, তার কারণ এরা তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিত।
এবং এই সংখ্যাটা যদি আপনি যোগ করেন মুর্শিদাবাদ, মালদা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার আহ, উত্তর দিনাজপুর, এই সংখ্যাটা যদি যোগ করেন তাহলে দেখুন 11, 8, 6, 5, 4, মোটামুটি দেখবেন যে ওই 30-32-এর কাছাকাছি সংখ্যাটা চলে আসছে। অর্থাৎ 60 লাখের মধ্যে প্রায় 50%-এর ওপর এই মাত্র 5টি জেলা টেনে নিচ্ছে। এবার বুঝতে পেরেছেন? এবং এইখানে আমি আপনাদের সামনে দেখাচ্ছি যে কেন তৃণমূল কংগ্রেস চিন্তায় রয়েছে। আমি একটা আপনাদের সামনে প্রমাণ দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমি একটা অংশ পড়ে শোনাচ্ছি আনন্দবাজার পত্রিকা থেকে। অর্থাৎ এই 5টি জেলায় যে পরিমাণের নাম বিচারাধীন তালিকায় রয়েছে তা মোট নামের 50% বেশি, যেটা আমি বললাম, যা ভোটার হিসাবের ক্ষেত্র তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অনেকে। শাসক দল তৃণমূল শনিবার রাত পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরেও কমিশন প্রদত্ত পরিসংখ্যান বিশ্লেষণের কাজ শুরু করে দিয়েছে। তবে তৃণমূলের অনেকেই একান্তে আলোচনায় জেলাভিত্তিক সংখ্যা দেখে উদ্বেগ গোপন করছেন না। আমি আপনাদের বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের প্রকাশ্যে আর উদ্বেগ গোপন করে রাখতে পারছেন না, কারণ জেলাভিত্তিক যেভাবে বাদ তাদের গেছে, মূলত তাদের যারা গড় মানে বুঝতে পারছেন না, আমি যদি অবৈধভাবে কাউকে সুযোগ সুবিধা দিই তারা তো আমাকে ভোট দেবেই। সেই কারণেই তৃণমূল কংগ্রেসের এত রমরমা, সেই জন্য তৃণমূল কংগ্রেসে উদ্বিগ্ন। না হলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোনোদিন বলেন যে ইমিডিয়েট ভোট করান, যত তাড়াতাড়ি সম্ভব এবার ভোটের আয়োজন করুন? একটা প্রস্তুত যদি রাজনৈতিক দল হিসাবে বিজেপি তৈরি না থাকতো তাহলে এই কথাটা বলতো না। এইখানে আমি একটা বিরোধী দলনেতার বক্তব্য শোনাবো, শুনুন ভালো করে, এই অংশটা এবার মন দিয়ে শুনুন। আমি আপনাদের সামনে এই কথাটা বলছি, আজকে ডেট টাইম দিয়ে লিখে নেবেন। এই যে যাদের নাম বাদ গেল, হয়তো এবারের বিধানসভাটি তারা দিতে পারবেন না নির্বাচন, কিন্তু কোনো না কোনো ভাবে, কোনো না কোনো উপায়ে দেখবেন যে পরের লোকসভা নির্বাচনে এদের বেশিরভাগ অংশের আবারও এন্ট্রি হয়ে যাবে। কিংবা দেখবেন তারপরের, যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এবারে থেকে যায় তাহলে, কিংবা দেখবেন পরের বার বিধানসভা নির্বাচনে এদের একটা বড় অংশের নাম হয়তো চলে আসবে। সে নাম তো আসবেই এদের। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যদি থেকে যান, এদের নাম ঘুরপথে আবারও আমাদের ওই মূল স্রোতে আবারও আসবে। এই এসআইআর প্রক্রিয়াটা বানচাল হয়ে যাবে যদি এই ক্ষমতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো না যায়। এবং শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল কংগ্রেস নাকি ঠিক করেছে বা এদেরকে আশ্বস্ত করছে যে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, তোমাদের যেমন ভাতা আছে সেই ভাতাটা চলবে, শুধু তোমরা নির্বাচনে হয়তো এবারেরটা বসতে পারবে না। এবং শুভেন্দু অধিকারী এটাও বলছেন যে শান্তি রাখার জন্য পুলিশ নাকি ইমামদের কাছে বলেছেন, ইমামরাও নাকি আবেদন জানাচ্ছেন যে এবারে শান্তি রাখার চেষ্টা করুন, আপনারা মানে ভোট দিতে পারবেন না কিন্তু তাতে কোনো প্রবলেম আপনাদের হবে না, এই দেশেই থাকতে পারবেন। কি বলেছেন বিরোধী দলনেতা, শোনাবো আপনাদের। তবে আমি যেটুকু শুনেছি, গতকাল শুক্রবারের প্রেয়ারের পরে ইমাম সাহেবরা পুলিশের অনুরোধে বা চাপে সব জায়গায় বলেছেন আপনারা কেউ ঝামেলা করবেন না, আপনাদের বিষয়টা দেখা হচ্ছে। এটা 1 নম্বর পেয়েছি। দ্বিতীয় পেয়েছি, কোচবিহারের তৃণমূল নেতারা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদেরকে আশ্বস্ত করেছে ভোটটা এবারে দিতে পারবে না তোমরা, কিন্তু ভাতাটা আমরা বন্ধ করছি না, ভাতাটা চালু থাকবে। তারা বলেছে আমাদের ভোট দেওয়ার দরকার নেই, ভাতাটা চালু থাকলেই হবে। শুনলেন? এখান থেকে কি বুঝলেন? বোঝার ব্যাপার একটাই, এখান থেকে টেক অ্যাওয়ে একটাই, সেটা হচ্ছে এই এসআইআর এর কোনো মানে থাকবে না, এই এত কিছু জঞ্জাল সাফাইয়ের কোনো মানে থাকবে না। জঞ্জাল আমি বললাম কিন্তু অভারতীয়দের, তার কারণ একজন প্রকৃত ভারতীয় তিনি মুসলিম হতে পারেন, যদি তার নাম বাদ থাকে তাহলে নিশ্চিতভাবে সেটা অনুচিত, সেটা হওয়া উচিত না। কিন্তু যে সমস্ত জঞ্জালরা অন্যান্য দেশ থেকে আমাদের দেশের হিন্দু মুসলমানদের প্লেটের ভাগ বসাচ্ছেন, তাদের ডেফিনেটলি আমরা বরদাস্ত করব না। এবং সেই নামটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে আবারও কোনো না কোনো ভাবে থেকে যান, তাহলে কিন্তু এই সমস্ত জিনিসটা আমাদের একদম পুরোটা বিফলে যাবে এবং আবারও ঘুরপথে এদের নাম আসবে। এরা আমাদের টাকা থেকে, আমাদের করের টাকা থেকে এদের ভাতা, একটা টাকা বন্ধ হবে কিনা আপনারা দেখবেন। বলুন না, যাদের এসআইআর প্রক্রিয়ায় ভোটার লিস্টের নাম বাদ চলে গেল, এবার তো রাজ্য সরকারের দাবি উচিত না রাজ্য সরকারের কর্তব্যের মধ্যে পড়ে না এই যে এদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করা,
এদের সমস্ত যুবসাথী যা যা প্রকল্প রয়েছে, যত শ্রী রয়েছে, সব প্রকল্প বন্ধ করা উচিত না উচিত নয়। যদি ডিলিটেড হয়ে যায়, নামের পেছনে যদি অ্যাডজুডিকেশন লেগে থাকে, তাদের এখনো ডেফিনেটলি চলা উচিত। কিন্তু যাদের নামের একদম ডিলিটেড লেখা হয়ে গিয়েছে এবং তারা যদি ফার্দার অ্যাপিলও আর না করে থাকেন, তাহলে তাদের সমস্ত ভাতা বন্ধ করা উচিত না উচিত নয়। এরকম কোনো কি পদক্ষেপ নেবে? যদি না নেয়, তাহলে আমি বলবো যে কোনো বিরোধী দলনেতা, কোনো সাধারণ মানুষ, কোনো সংগঠনের তরফ থেকে অবশ্যই আদালতে যাওয়া উচিত। তার কারণ এসআইআর প্রক্রিয়া জঞ্জাল সাফাই করা হচ্ছে, সম্পূর্ণ জঞ্জালটা আমাদের কিন্তু সাফাই করতেই হবে। যারা এগ্রি হচ্ছেন আমার সঙ্গে লিখে জানাবেন। তার কারণ যাদের নাম ডিলিট হয়ে গেছে অথচ তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন, কিংবা যুবশ্রী পাবেন, কিংবা এই বেকার ভাতা যে চালু হচ্ছে 1,500 টাকা করে, সেইগুলো তারা পাবেন আমাদের করের টাকা থেকে, তাহলে এসআইআর প্রক্রিয়ার কোনো মানে হয় না। ভোট দিয়ে কি হবে? একটা ভোট দিলাম না, তাতে কি এসে যায়? কিন্তু আমি যদি সরকারের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা পেতে থাকি, তাহলে তো এই এসআইআর প্রক্রিয়ার অ্যাকচুয়ালি কোনো মানে থাকে না। এইখানে আমি এসে শেষে গিয়ে আপনাদের সামনে যেটা বলবো, যে সেটা হচ্ছে, দেখুন, শুভেন্দু অধিকারের একটা খবর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে নন্দীগ্রামে ভোটার বেড়েছে কিন্তু ভবানীপুরে ভোটার কমে গিয়েছে। এ নিয়ে নাকি একটা বিরাট উত্তেজনা তৈরি হয়েছে যে শুভেন্দু অধিকারীর গড়ে, মানে যেটা হয়তো বলার চেষ্টা করা হবে যে শুভেন্দু অধিকারী বিজেপিতে, তাই তার সংখ্যা বেড়ে গেছে, আর ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, কমে গেছে। সে তারা ফাইট করে নিক, যদি রাজনৈতিক ভাবে লজিক্যালি ভাবেও হয় তারা ফাইট করে নিক। কিন্তু এখানে দেখুন, ভবানীপুরে টোটাল যা বাদ গিয়েছিল খসড়া তালিকায়, তারপরেও বাদ গেল 2,382 জন, আর নন্দীগ্রামে সেটা জুড়লো হচ্ছে 1,167 জন। বুঝতে পেরেছেন? ভবানীপুরে বাদ গেছে 2,000+, নন্দীগ্রামের অ্যাডিশন হয়েছে 1,167। অ্যাডিশন কি করে হয়েছে? না, ওই বললাম, নতুন ভোটার ফর্ম 6-এ, আর যা ভোটার বাদ দেওয়া গেছে এটার আপনি যোগ বিয়োগ করলে ওই জায়গাটা দাঁড়াচ্ছে। তো এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে কত 40,000-এর কাছাকাছি বাদ গিয়েছিল, এর পরেও এখনো ওই আনডিসাইডেড এবং বাদ যাওয়া মিলে প্রায় আরো 14,000, সংখ্যাটা 60,000-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন যে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক ওখানে আর একজনও নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার মতো। এবং সত্যি আমি আপনাদের সামনে এই লাস্ট কথাটা বলে শেষ করব। ধরুন এরকম একটা সিচুয়েশন হলো পশ্চিমবঙ্গের নির্বাচনে, ধরুন তর্কের খাতিরে, যদি তর্কের খাতিরে ধরেও নিয়ে তৃণমূল কংগ্রেস সব জায়গায় জিতলো আর ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন, তাহলে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের বিশৃঙ্খলাটা কি সৃষ্টি হতে পারে। তার কারণ নন্দীগ্রামে তিনি হেরেছেন গতবার শুভেন্দু অধিকারীর কাছে, এবারে যদি ভবানীপুরেও তিনি আবারও হেরে যান, সম্ভাব্য প্রার্থী কিন্তু সেই শুভেন্দু অধিকারী হতে পারেন। এরকমই কিন্তু সম্ভাবনার দিকে যাচ্ছে। এইটা যদি হয়ে যায়, তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে জিতলেও কিন্তু তৃণমূল কংগ্রেস দলটা থাকবে কিনার সন্দেহ। তাই সেই কারণেই কিন্তু বিজেপির মাস্টার স্ট্রোক হতে পারে যে শুভেন্দু অধিকারী এবার যদি অ্যাওয়ে ম্যাচে, আগেরবার হোম ম্যাচে জিতেছিলেন শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাওয়ে ম্যাচে হেরেছিলেন, এবারে যদি শুভেন্দু অধিকারী অ্যাওয়ে ম্যাচে ঘরের মাটিতে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেয়, রাজনৈতিক কেরিয়ারটা তার শেষ হয়ে যায়। তো সেই চ্যালেঞ্জটা যদি বিজেপি নিতে পারে শুভেন্দু অধিকারীকে দিয়ে, তাহলে নিশ্চিতভাবে একটা অদ্ভুত সমীকরণ, অদ্ভুত একটা আমরা নির্বাচনী লড়াই কিন্তু এবারে দেখতে চলেছি। আপনাদের মন্তব্য লিখে জানাবেন, কাদের কাদের নাম উঠলো, এমনকি কেউ দুর্ভাগ্যবান রয়েছেন যে আপনারা জেনুইন ভোটার এবং আপনাদের নাম ওঠেনি, সেটাও লিখে জানাবেন। তবে ঘাবড়ানোর কিছু নেই, যাদের নাম ওঠেনি ফর্ম 6-এর মাধ্যমে বা ফর্ম 8-এর মাধ্যমে আপনারা কিন্তু আবারও মানে রেকটিফিকেশন করে আপনাদের ভোটার লিস্টে জায়গা করে নিতেই পারেন। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই, দেখা হবে আগামী পর্বে।